পৃথিবী বদলাচ্ছে দ্রুত, বদলাচ্ছে ভূরাজনীতি ও পরাশক্তির ক্ষমতা কাঠামো এবং উপনিবেশবাদের ধরন। দীর্ঘ সময় ধরে পৃথিবী দাপিয়ে বেরিয়েছে ইউরোপের শ্বেতাঙ্গরা। এশিয়া, আমেরিকা, আফ্রিকা, ওশেনিয়া কোথায় এদের পা পড়েনি। ব্রিটিশরা কলোনি গড়ার নেতৃত্ব দেয়নি সত্য, কিন্তু এরাই ছিল শ্রেষ্ঠত্বের আসনে। অপ্রতিরোধ নৌবহরের কারণে তাদের উপর কথা বলার কেউ ছিল না। আজকের সুপার পাওয়ার আমেরিকাও ব্রিটিশ শাসন হজম করেছে, কিন্তু ইউরোপের কয়েকশো বছরের নেতৃত্ব ভেঙে পড়ে বিংশ শতকে এসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর ক্ষমতা কাঠামো বদলে দেয়। যুদ্ধের পরপরই ইউরোপকে পেছনে ফেলে সামনে আসে যুক্তরাষ্ট্র, তার পিছু পিছু সোভিয়েত ইউনিয়ন। এবার ইউরোপ আর আলাদা কোনো পরাশক্তি নয়, নতুন দুই পরাশক্তির মধ্যে ৯০ দশক অবধি চলল স্নায়ুযুদ্ধ। রুশ রাজনীতিবিদ মিখাইল গর্বাচেভের হাত ধরে সংস্কারের ঝাপটায় ডুবে যায় সোভিয়েত কমিউনিজম। বিশাল রাষ্ট্র ভেঙে জন্ম নেয় নতুন ১৫টি দেশ। সোভিয়েত ইউনিয়ন ভেঙে বেরিয়ে আসা নতুন রাশিয়াকে যুক্তরাষ্ট্র আগের মতো গুরুত্ব দেয়নি বা দেবার প্রয়োজন মনে করেনি। এরপর থেকে আমেরিকা হেঁটেছে নিজের মতো করেই, হয়েছে দুনিয়ার মুরব্বি। যুক্তরাষ্ট্রের উত্থান ও তার বৈশ্বিক প্রভাবের কারণে বিংশ শতাব্দীকে বলা হয়ে থাকে আমেরিকান সেঞ্চুরি। অনেকে মনে করছেন এই শতকেই আমেরিকার দাদাগিরি মুখ থুবড়ে পড়বে, বিশ্বকে এবার নেতৃত্ব দেবে এশিয়া। কাজেই একবিংশ শতাব্দী হতে পারে এশিয়ান সেঞ্চুরি। যদি তাই হয়, নেতৃত্বের সামনে আসবে কে? চীন, ভারত নাকি জাপান? বিশ্ব পরিস্থিতি বলছে পাল্লাটা চীনের দিকেই ঝুঁকছে, তবে পুরো বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্র সামনের পৃথিবীতে কতটা ভূমিকা রাখতে যাচ্ছে তার ওপর। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর যুক্তরাষ্ট্র যেমন নতুন করে কোনো যুদ্ধে জড়ায়নি, তেমনি সে তার অনেক পরীক্ষিত মিত্রকেও হারিয়েছে। এ তালিকায় আছে পাকিস্তান ও তুরস্কের মতো দেশও। ফলে বিগত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব প্রতিপত্তি দৃশ্যমান হয়নি, হবার কথাও ছিল না। বাইডেন ক্ষমতায় এসেই ট্রাম্পের রেখে যাওয়া ফরেন পলিসিতে ঝাঁকুনি দেয়া শুরু করেছেন, কিন্তু তাতে কতটা রক্ষা হবে? আমেরিকার নয়া প্রেসিডেন্ট জো বাইডেন এখন গল্প শোনাচ্ছেন, আমেরিকানদের সাহস যোগাচ্ছেন। কদিন আগেও ইউরোপে এসে বললেন, আমরা আমেরিকানরা আবার আসছি। মানে মার্কিনীরা আবারও আধিপত্যের লড়াইয়ে ফিরতে চায়, যা সংকুচিত হয়ে পড়েছিল ট্রাম্পের হাতে। কিন্তু চলমান করোনা মহামারীর মধ্যেও ঠিক কত বেগে দৌড়ালে তিনি গন্তব্যে পৌঁছবেন তার হিসাব কষা জরুরি। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে যে করোনা মহামারী ছড়ায়, তা পৃথিবীর অর্থনীতি ও রাজনীতিকে বড় একটা ঝাঁকুনি দিয়েছে বলা যায়। মহামারী মোকাবেলা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থা হয়েছে লেজে গুবরে। দেশটির বিভিন্ন ক্ষেত্রে থাকা আর্থসামাজিক বৈষম্যগুলো দুনিয়ার সামনে উলঙ্গ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রনায়কদের যেরকম শক্তপোক্ত ও দক্ষতার সহিত পরিস্থিতি মোকাবেলা করার কথা, ট্রাম্পের বেলায় তা হয়নি। তিনি করোনাকে গুরুত্বই দেননি, ব্যঙ্গ করে বলেছেন তা একদিন জাদুর মতো উধাও হয়ে যাবে। এমনকি করোনা আক্রান্ত হবার পরও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন মানেননি ট্রাম্প, ছুটে গেছেন জনসম্মুখে। মূলত ট্রাম্প প্রশাসনের বিদেশ নীতি আর প্রেসিডেন্টের নিয়ন্ত্রণহীন কথাবার্তার কারণেই বৈশ্বিক নেতৃত্ব নিরঙ্কুশভাবে যুক্তরাষ্ট্রের হাতে থাকেনি। জো বাইডেন এসেছেন, হয়তো পরিবর্তন আসবে নীতিতে, মার্কিন প্রতিপত্তিও আগের অবস্থানে ফিরবে। করোনা ভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্র যেভাবে নাকানি চুবানি খেয়েছে, তার বিপরীতে চীনকে দেখা গেছে সফলভাবে পরিস্থিতি মোকাবেলা করতে। মহামারী শুরুর পর্যায়ে চীনের পদক্ষেপ এবং আচরণ নিয়ে প্রশ্ন উঠলেও পরের দিকে ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়ানো ঠেকাতে পেরেছিল শি জিনপিংয়ের দেশ। এমনকি এশিয়ার আরও কিছু দেশ যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি দক্ষতা দেখিয়েছে। লন্ডন রিভিউ অব বুকসে প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর ও ভিয়েতনামের মতো এশিয়ার দেশগুলো যেভাবে মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের মতো দেশ তা শুরুতে পারেনি। অথচ মহামারীর বিরুদ্ধে যুদ্ধে মার্কিন মূল্যকেরী নেতার আসনে থাকার কথা ছিল। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশগুলো নিজেদের শ্রেষ্ঠ ভাবতেই ভালোবাসত। এসব দেশের নেতারা মনে করতেন বাকি বিশ্বের কাছ থেকে আর কিছু শেখার নেই তাদের। কিন্তু সেই ধারণা যে ভুল, তা এখন প্রমাণ হয়েছে করোনা সংকটে।
ধীরে ধীরে এশিয়া হয়ে উঠেছে বিদেশি বিনিয়োগ আর ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো আসিয়ান জোটভুক্ত দেশগুলি 21 শতকে সবচেয়ে সম্ভাবনাময় দেশ হিসাবে আবির্ভূত হয়েছে। মিয়ানমারকেও উপেক্ষা করার সুযোগ নেই। এই অঞ্চলে জনসংখ্যা যেমন বাড়ছে, তেমনি অর্থনীতির আকার বাড়ছে প্রবৃদ্ধিও। তবে এশিয়ার এই উত্থানে বাগড়া দিতে পারে এশিয়ার আরেক দেশ চীন। সে চায় একাই মোটাতাজা হতে। চীন নেমেছে অর্থনৈতিক প্যাকেজ নিয়ে। মিত্র দেশগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ প্যাকেজ নিয়ে বশ করছে আঞ্চলিক নেতাদের। দুর্বল অর্থনীতি দেশগুলোতে দিচ্ছে প্রচুর ঋণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যে বাণিজ্য যুদ্ধ, তার প্রেক্ষিতে চীন মনে করছে তার আঞ্চলিক রাজনীতিতে মনোযোগ দেওয়া জরুরি। পাকিস্তান, ইরান, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ আর শ্রীলঙ্কা তার বিশেষ টার্গেট। বাদ নেই আফগানিস্তানও। আমেরিকার সেনারা ফিরে গেলে আফগানিস্তানকে পাকিস্তানের অর্থনৈতিক করিডোরের সাথে যুক্ত করার আশায় আছে শি জিনপিং। সেজন্য তালেবানেও আপত্তি নেই চীনের। মোদ্দা কথা, চায়না বিশ্বের বিশাল একটা অর্থনীতি এখনই নিয়ন্ত্রণ করছে বা করার পথে। চীনের বিশেষ গুরুত্বপূর্ণ অঞ্চল দক্ষিণ চীন সাগর। এই নিয়ে আশপাশের দেশগুলোর সাথে তার তীব্র বিরোধের পেছনে আছে ভূ রাজনীতি ও অর্থনৈতিক কারণ। দক্ষিণ চীন সাগর চীনের বাড়ির সামনের উঠানের মতো, সুতরাং এর নিরাপত্তা নিশ্চিত করা মানেই চীনের নিরাপদ থাকা। এছাড়া দক্ষিণ চীন সাগরে আছে প্রায় 190 ট্রিলিয়ন কিউবিক ফুট পরিমাণ প্রাকৃতিক গ্যাস ও 11 বিলিয়ন ব্যারেল তেল। নৌপথে বৈশ্বিক বাণিজ্যের 1/3 এই রুট দিয়েই সম্পন্ন হয়। তাই দক্ষিণ চীন সাগরে ক্রমাগত প্রভাব প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছে দেশটি। এখানে প্রায় মহড়ার আয়োজন করে চীনের পিপলস আর্মি ও তাদের বিমান ও নৌসেনারা। চীনের এরকম অগ্রগতি ও আগ্রাসী চিন্তা তাই অনেককেই ভাবাচ্ছে। কাজেই একবিংশ শতক সম্মিলিতভাবে এশিয়ার হবার বদলে চীনেরও হয়ে যেতে পারে। একসময় চীন এশিয়ার জাগরণে বিশ্বাসী ছিল, কিন্তু এখন দেশটি আর এশিয়ার অন্যান্য দেশকে নিয়ে সামগ্রিকভাবে এগিয়ে যাওয়ার পথে নেই। এশিয়ার ঐক্য প্রতিষ্ঠা এখন আর চীনের অগ্রাধিকারের তালিকায় নেই, কারণ দেশটি নিজেই এখন একটি পরাশক্তি। Radio Today, 89.6 FM.